চলুন তো আজ একটা একদম মৌলিক প্রশ্ন নিয়ে বসা যাক। আমাদের চারপাশে যা কিছু দেখি, এই সব কিছু ঠিক কি দিয়ে তৈরি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই কিন্তু আমরা ঢুকে পড়ব পরমাণু আর অণুর একেবারে চিউ জগতে। তো শুরুটা করা যাক একটা খুব সহজ প্রশ্ন দিয়ে। যদিও প্রশ্নটা সহজ, কিন্তু এর উত্তরটা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। প্রশ্নটা হলো, আমাদের চারপাশের এই যে জগৎ, যা কিছু আমরা দেখছি বা অনুভব করছি, এগুলো আসলে কি দিয়ে তৈরি? আর এই বিশাল প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একদম ছোট্ট একটা কণার ভিতরে। আমরা যাকে বলি পরমাণু বা ইংরেজিতে অ্যাটম। সোজা কথায় পরমাণু হলো যে কোনো একটা মৌলিক পদার্থের সবচেয়ে ছোট কণা। মানে এতটাই ছোট যে এর মধ্যেই ওই পদার্থের সব গুণাগুণ ধরে রাখা থাকে। কিন্তু প্রশ্ন হল, এই যে পরমাণুর ধারণা, এটা প্রথম এলো কোত্থেকে? অনেকেই ভাবে এটা হয়তো আধুনিক বিজ্ঞানের আবিষ্কার, কিন্তু না, এর শেকড় আসলে চলে গেছে অনেক গভীরে, একেবারে প্রাচীন দর্শন পর্যন্ত। দেখুন, পরমাণুর এই আইডিয়াটা কিন্তু একদিনে আসেনি। এটা শতাব্দীর পর শতাব্দী ধরে একটু একটু করে গড়ে উঠেছে। ভাবা যায়, সে প্রাচীন ভারতে মহর্ষি কনাদ বা গ্রিসে ডেমোক্রিটাস, এরা কিন্তু দার্শনিক চিন্তাভাবনা থেকেই এর একটা ধারণা দিয়েছিলেন। এরপর অনেক পরে জন ডাল্টন এসে এটাকে একটা বৈজ্ঞানিক তত্ত্বের রূপ দেন। আর তারপর জে থমসন আর আর্নেস্ট রাদারফোর্ডের আবিষ্কার তো পরমাণু নিয়ে আমাদের পুরো ধারণাই ওলটপালট করে দিল। ওই যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের কথা বললাম, উনি কিন্তু এই কণাগুলোর একটা দারুণ নাম দিয়েছিলেন, অ্যাটমস। গ্রিক ভাষায় অ্যাটমস মানে হল অবিভাজ্য, মানে যাকে আর ভাঙা বা কাটা যায় না। তার ধারণা ছিল যে কোনো জিনিসকে ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে পৌঁছানো যাবে যেখানে একটা অবিভাজ্য কণা পাওয়া যাবে, আর সেটাই হলো অ্যাটম। ডেমোক্রিটাসের এই দার্শনিক ধারণাকেই প্রায় ২০০০ বছর পর ১৮০৩ সালে জন ডল্টন একটা শক্ত বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড় করালেন। তাঁর অ্যাটমিক থিওরি কয়েকটা দারুণ কথা বলেছিল, যেমন সব পদার্থই পরমাণু দিয়ে তৈরি। এই পরমাণুগুলোকে ভাঙাও যায় না, ধ্বংসও করা যায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা উনি বলেন তা হল, একটা রাসায়নিক বিক্রিয়া মানে আসলে নতুন কিছু তৈরি হওয়া নয়, বরং পরমাণুগুলোর শুধু নতুন করে সাজানো গোছানো। এই আইডিয়াটাই কিন্তু আজকের আধুনিক কেমিস্ট্রির একেবারে ভিত্তি। তো প্রায় ১০০ বছর ধরে ডাল্টনের এই মডেলটাই সবাই মেনে নিয়েছিল। কিন্তু বিজ্ঞানের মজাটা তো এখানেই। প্রশ্ন কখনো শেষ হয় না। প্রশ্নটা ঘুরপাক খেতে থাকল, পরমাণু কি সত্যিই অবিভাজ্য? ডেমোক্রিটাস বা ডাল্টন যেমনটা ভেবেছিলেন? একটা যুগান্তকারী আবিষ্কার কিন্তু পুরো খেলাটা ঘুরিয়ে দিতে চলেছিল। আচ্ছা, তাহলে চলুন এবার পরমাণুর ভেতরেই ডুব দেয়া যাক। দেখা যাক বিজ্ঞানীরা ওই যাকে অবিভাজ্য বলা হচ্ছিল তার ভেতরে আখির পেলেনটা কি। ভেতরে উঁকি দিয়ে বিজ্ঞানীরা মোট ৩টে মূল কণার দেখা পেলেন। এক, নেগেটিভ চার্জওয়ালা ইলেকট্রন, যেটা পরমাণুর কেন্দ্রকে ঘিরে চক্কর কাটে। আর ঠিক কেন্দ্রে মানে নিউক্লিয়াসের ভেতরে থাকে বাকি দুজন, পজিটিভ চার্জওয়ালা প্রোটন আর একদম নিউট্রাল মানে চার্জবিহীন নিউট্রন। এখন মজার ব্যাপার হলো, এই কণাগুলো পরমাণুর ভিতরে কিভাবে সাজানো আছে তা নিয়ে আমাদের ধারণাটাও কিন্তু সময়ের সাথে সাথে পাল্টেছে। এটা দারুণ ইন্টারেস্টিং। প্রথমে জে থমসন একটা মডেল দিলেন, যেটাকে বলা হয় প্লাম পুডিং মডেল। ভাবা হয়েছিল পুরো পরমাণুটাই একটা পজিটিভ চার্জের পুডিং, আর তার মধ্যে ইলেকট্রনগুলো কিশমিশের মতো আঁকা আঁকা ছড়িয়ে আছে। কিন্তু এরপর আর্নেস্ট রাদারফোর্ডের একটা পরীক্ষা সবকিছু বদলে দিল। তিনি দেখালেন, না, ব্যাপারটা মোটেই এমন নয়। পরমাণুর বেশিরভাগটাই ফাঁকা, আর সমস্ত পজিটিভ চার্জ আর প্রায় পুরো ভরটা একেবারে কেন্দ্রে একটা ছোট্ট জায়গায় জমাট বেঁধে আছে, যাকে বলা হয় নিউক্লিয়াস। আর ইলেকট্রনগুলো সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক যেমন গ্রহরা সূর্যকে কেন্দ্র করে ঘোরে। মানে একটা মিনি সোলার সিস্টেম। রাদারফোর্ডের এই সোলার সিস্টেম মডেলটাও কিন্তু পুরোপুরি ঠিক ছিল না। এর ঠিক পরে ১৯১৩ সালে নিলস বোর এসে মডেলটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। তিনি বললেন, ইলেকট্রনগুলো যাচ্ছাইভাবে ঘুরতে পারে না। ওদের ঘোরার জন্য কিছু নির্দিষ্ট রাস্তা বা শক্তিস্তর আছে, আর ওরা শুধু সেই পথেই ঘুরতে পারে। এই একটা ছোট্ট সংযোজন কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ ছিল। এটা কেবল মৌলগুলো কেন এক এক রকম আচরণ করে সেটাই ব্যাখ্যা করেনি, বরং এখান থেকেই কোয়ান্টাম মেকানিক্সের মতো একটা বিশাল জগতের দরজাও খুলে গিয়েছিল। তো আমরা পরমাণুর ভেতরের খবর তো জানলাম, কিন্তু আসল কথা হলো, এই পরমাণুগুলো সাধারণত একা একা থাকে না। ওরা একে অপরের সাথে জুড়ে যায়, আর এভাবেই তৈরি হয় আমাদের চারপাশের সবকিছু। যখন দুই বা তার বেশি পরমাণু একটা রাসায়নিক বন্ধনে জুড়ে যায়, তখন যেটা তৈরি হয় সেটাই হলো অণু বা মলিকিউল। সোজা কথায়, অণু হলো কোনো একটা পদার্থের সবচেয়ে ছোট ইউনিট, যার মধ্যে ওই পদার্থের সব ধর্মগুলো ঠিকঠাক বজায় থাকে।
পরমাণু আর অণুর মধ্যে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। ধরুন আমি যদি বলি 2H, এর মানে হলো দুটো আলাদা একা একা ভাসতে থাকা হাইড্রোজেন পরমাণু, কিন্তু আমি যদি বলি H2, তাহলে এর মানে হলো একটা হাইড্রোজেন অণু, যেখানে দুটো হাইড্রোজেন পরমাণু হাতে হাত ধরে মানে রাসায়নিক বন্ধনে একসঙ্গে জুড়ে আছে। দুটো কিন্তু এক জিনিস নয়। আর পরমাণুগুলো এভাবেই জুড়ে জুড়ে তৈরি করে আমাদের পরিচিত সব জিনিস। যেমন ধরুন আমাদের জীবনের জন্য সবচেয়ে জরুরি জিনিস জল। জলের অণু হল H2O, মানে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মিলে তৈরি হয়েছে। আমার ধরুন অ্যামোনিয়া, যার সংকেত NH3, মানে একটা নাইট্রোজেন পরমাণুর সাথে জুড়ে আছে তিনটে হাইড্রোজেন পরমাণু। এখন এই পরমাণু বা অণুর সংখ্যা যে কত বিশাল হতে পারে তার একটা ধারণা দিই। রসায়নে একটা মাপ আছে যাকে বলে মোল। 1 মোল পরিমাণ যে কোনো জিনিসে কণার সংখ্যা হল এইটা, 6.022 × 10⁻23। সংখ্যাটা এতটাই বড় যে ঠিকঠাক কল্পনা করাও মুশকিল। এর মানে হল 6-এর পর আরও 23টা শূন্য বসালে যা হয় ততগুলো কণা। আচ্ছা, তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি কি বিষয় জানতে পারলাম সেটা একবার ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমত, আমাদের চারপাশের সবকিছুই পরমাণু নামের চিউ কণা দিয়ে তৈরি। দ্বিতীয়ত, পরমাণু কিন্তু অবিভাজ্য নয়, এর ভেতরেও প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন আছে। তৃতীয়ত, পরমাণুর কেন্দ্রে থাকে একটা ঘন পজিটিভ চার্জের নিউক্লিয়াস আর তাকে ঘিরে ঘোরে ইলেকট্রন। আর সবশেষে এই পরমাণুগুলোই নির্দিষ্ট নিয়ম মেনে একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করে অণু আর নানা রকম যৌগ। তবে জগতের মূল উপাদান খোঁজার এই যে অভিযান, এটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। আজকের আলোচনাটা আমরা শেষ করব একটা নতুন প্রশ্ন দিয়ে। আমরা তো দেখলাম পরমাণুকে ভাঙা যায়, কিন্তু প্রোটন আর নিউট্রনকে কি ভাঙা যায়? ওদের ভেতরেও কি আরও ছোট কোনো কণার অস্তিত্ব আছে? এই প্রশ্নের উত্তর খোঁজার অভিযান কিন্তু এখনও চলছে, আর তার উত্তর হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো যুগান্তকারী আবিষ্কারের মধ্যে।